আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্সটা কি জিনিস। যখন কোনো একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হবে, অর্থাৎ ওই ম্যাট্রিক্সে রো এবং কলামের সংখ্যা সমান থাকবে, তখন সেই ম্যাট্রিক্সটার আমরা বিপরীত ম্যাট্রিক্স পেতে পারি। পাবোই এটা গ্যারেন্টিড নয়, পেতেও পারি। এবারে কখন পাবো আর কখন পাবো না সেইটা তাহলে আমাদেরকে আগে জেনে নিতে হবে। ধরা যাক একটা বর্গ ম্যাট্রিক্স আছে এ, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাতে যতগুলো রো আছে ততগুলি কলাম আছে। তো যখন কোনো একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হয়, আমরা জানি যে ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হলে তার নির্ণায়ক করা যায়, সেই নির্ণায়কের একটা মান বেরোয়। এবারে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এমন যে এর নির্ণায়কের মানটা অর্থাৎ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা শূন্য নয়, তখন আমরা এই যে এ ম্যাট্রিক্সটা যেটা একটা বর্গ ম্যাট্রিক্স তার একটা বিপরীত ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা শূন্য নয়, তখনই কেবলমাত্র ওই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে। ঠিক আছে, যখন কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু শূন্য হয় না, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, কখন বলবো তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স? না, যদি ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা শূন্য না হয়। আর যদি শূন্য হয়ে যায় তাহলে তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 0 হলে তখন আমরা এটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু শূন্য হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা শূন্য না হয় তখন তাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবারে যখন একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার তখনই কেবলমাত্র তার বিপরীত ম্যাট্রিক্স থাকতে পারে। এবার বিপরীত ম্যাট্রিক্সটা হবে কেমন না, যদি এ ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, যার ডিটারমিনেন্ট ভ্যালুটা শূন্য নয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে ওই এ ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত যদি ওই একই ক্রমের আরেকটা ম্যাট্রিক্স বি পাওয়া যায়, যাতে করে এ ইন্টু বি বা বি ইন্টু এ করলে একটা ওই একই ক্রমের একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে ওই যে বি ম্যাট্রিক্সটা যেটা এর সঙ্গে সম্পর্কযুক্ত পেলাম, তখন এই বি ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আর ওটা লেখা হবে কিভাবে না, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার -1। এই পাওয়ারে -1 যেটা লিখছি, এই পাওয়ারটার -1 দিয়ে আমরা ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সটাকে সূচিত করে থাকি। ঠিক আছে, অর্থাৎ এটা পাওয়ারের -1 নয়, এই যে -1টা পাওয়ারের জায়গায় লিখেছি, এটা ইনভার্স ম্যাট্রিক্সের নোটেশন বা চিহ্ন। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্স এ যেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার সঙ্গে সম্পর্কযুক্ত অন্য আরেকটা ম্যাট্রিক্স ওই একই ক্রমের বি পাওয়া যায় এমন ভাবে যাতে করে এ ইন্টু বি বা বি ইন্টু এ সমান আই হয়, ওই একই ক্রমের একক ম্যাট্রিক্স হয়, তখন ওই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স, এবং সিম্বলিক্যালি ওইটাকে ডিনোট করা হবে b equal to a to the power -1 বা a ইনভার্স বলে। ঠিক আছে, এইটা হলো বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে সেই ব্যাপারটা। এইবারে কথা হলো যে বিপরীত ম্যাট্রিক্সটা আমরা বের করব কিভাবে। আমাদের সিলেবাসে দু রকমের নিয়ম রয়েছে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য। একটাকে বলা হবে প্রাথমিক নিয়মের সাহায্যে, প্রাথমিক নিয়ম না, প্রাথমিক রূপান্তরের সাহায্যে, প্রাথমিক রূপান্তরের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স বের করা। আর আরেকটা হচ্ছে যেটা আমরা পরে শিখব, একটু বড় মেথড। এই মেথডটা ছোট, কিন্তু এইটাতে কিছু প্রাথমিক রূপান্তরের সাহায্যে। আর দ্বিতীয় মেথডটা একটু বড় হলেও এই মেথডটার তুলনায় সহজ। ঠিক আছে, কার্যক্ষেত্রে আর কি অঙ্ক করার সময়, সেটা যখন আমরা অঙ্ক করব তখনই দেখতে পাবো। তো এই নিয়মটার সাহায্যে পরীক্ষাতে যদি অঙ্ক পড়ে, সেক্ষেত্রে ছোট অঙ্ক অর্থাৎ 2x2 আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে
আমরা খুব সহজেই বের করতে পারবো, কিন্তু 3/3 ক্ষেত্রে এই প্রক্রিয়াটা সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স বের করাটা একটু জটিল এবং সময় সাপেক্ষ হয়ে যায়। ঠিক আছে, কারণ ওখানে প্রচুর নিউমেরিক্যাল ক্যালকুলেশনস থাকে এবং যেখানে বেশিরভাগ সংখ্যাগুলো অনেক সময় ভগ্নাংশের আকারে আসে এবং সেই ক্ষেত্রে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি ইনভলভ থাকার জন্য ক্যালকুলেশনগুলো একটু টাইম টেকিং, একটু বড় হবে। তার চেয়ে এই দ্বিতীয় যে মেথডটা, এইটা একেবারে নির্দিষ্ট নিয়ম মতো হবে। এইটাতে যেমন অঙ্ক থেকে অঙ্কের নিয়মগুলো তোমাকে নিজেকে ভেবে ভেবে কি ক্যালকুলেশন করব, কিভাবে কি যোগ করব, কি দিয়ে গুণ করব, এটা নিজেকে ঠিক করতে হবে। এখানে সেই জিনিসটা নেই। দ্বিতীয়টাতে কি করতে হবে না, দ্বিতীয়টাতে আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্সের আমাদেরকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে ডিটারমিনেন্ট এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করব। ঠিক আছে, তো এই দুটো নিয়মই আমরা অঙ্কের সাহায্যে দেখাবো কিভাবে করব। ঠিক আছে, একটা একটা করে আমরা এবারে আলোচনা করব। তো প্রথম হচ্ছে প্রাথমিক রূপান্তরের সাহায্যে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি, সেইটা এবারে আমরা একটু আলোচনা করব। একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনাটা করব। এখন আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে প্রাথমিক রূপান্তর বললাম, প্রাথমিক রূপান্তর জিনিসটা কি। এই প্রাথমিক রূপান্তর যেটা বলে, প্রাথমিক রূপান্তরকে আমরা দু রকম ভাবে কাজে লাগাতে পারি। হয় ম্যাট্রিক্সটা সারির ক্ষেত্রে প্রয়োগ করতে পারি ওইগুলোকে, প্রক্রিয়াগুলোকে, অথবা স্তম্ভের ক্ষেত্রে অর্থাৎ রোয়ের ক্ষেত্রে বা কলামের ক্ষেত্রে, যে কোনো একটা ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো। এবারে সেই প্রক্রিয়াগুলো কি না, প্রাথমিক প্রক্রিয়া হিসেবে তিনটি প্রক্রিয়া আমাদের আছে। কি কি? নাম্বার 1, যে কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা রোকে বা কলামকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায়। ধরা যাক একটা কলাম ছিল Ri, আমরা প্রয়োজনে এই Ri-টাকে চেঞ্জ করে হয়তো 2 দিয়ে গুণ করলাম, তাহলে Ri ড্যাশ হয়ে যাবে 2 × Ri, অর্থাৎ নতুন যে আয়ত রো সেটা হয়ে গেল আগের আয়ত রোকে 2 দিয়ে গুণ করে যেগুলো আসবে সেই এলিমেন্টস গুলো। ঠিক আছে, তাহলে যে কোনো একটা রোকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে পারা যায়। ঠিক একই রকম ভাবে কোনো একটা কলামকেও কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এইটা হলো প্রথমটা। ঠিক আছে, তাহলে 1 নম্বর কি না, যে কোনো একটা রোকে বা কলামকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায়। 2 নম্বর প্রক্রিয়া কি না, যে কোনো দুটো রোকে বা কলামকে পরস্পর স্থান বিনিময় করা যায়। অর্থাৎ ধরা যাক আয়ত রো আর জেড রো ছিল, এই দুটোর মধ্যে আমরা স্থান বিনিময় করলাম, যেমন ডিটারমিনেন্টে করেছিলাম। অর্থাৎ আয়ত রোটা জেড রোয়ে চলে গেল এবং জেড রোটা আয়ত রোয়ের জায়গায় চলে এলো। এটা যেরকম রোয়ের ক্ষেত্রে বললাম, প্রয়োজনে আমরা একই প্রক্রিয়া কলামের ক্ষেত্রেও করতে পারি। অর্থাৎ আয়ত কলামটা আর জেড কলামটাকে পরস্পর স্থান বিনিময় করতে পারে। 2, 3 লাস্ট প্রক্রিয়া হচ্ছে যে কোনো একটা রোকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে অন্য কোনো রোয়ের সঙ্গে যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। কলামের ক্ষেত্রেও ঠিক একইভাবে কোনো একটা কলামকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে অন্য কোনো কলামের সঙ্গে যোগ করতে পারি, অন্য কোনো কলাম থেকে বিয়োগ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ ধরা যাক আয়ত রোটাকে আমরা এইভাবে চেঞ্জ করছি যে Ri + 2Rj, অর্থাৎ যে তম রোকে 2 দিয়ে গুণ করে সেগুলোকে আয়ত রোয়ের এলিমেন্টগুলোর সঙ্গে যোগ করে যেটা পাচ্ছি সেইটাকে নতুন আয়ত রো ধরছি। কলামের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে হয়তো আয়ত কলামটাকে আমরা চেঞ্জ করছি এইভাবে Ci + KCj, অর্থাৎ জেড কলামটাকে কে দিয়ে গুণ করে আয়ত কলামের সঙ্গে যোগ করে যেটা পাচ্ছি সেটাকে নতুন আয়ত কলাম ধরছি। তো এই তিনটে প্রক্রিয়াকে বলা হবে প্রাথমিক প্রক্রিয়া বা এলিমেন্টারি অপারেশনস। এলিমেন্টারি অপারেশনস। এবারে এই তিনটে প্রক্রিয়াকে কাজে লাগিয়েও ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করা যায়। ঠিক আছে, এবারে যেটা আমি প্রথমে বললাম যে এই যে বিপরীত ম্যাট্রিক্স বের করার এই নিয়মটা ছোট অঙ্কের ক্ষেত্রে খুব সহজেই আমরা করতে পারবো। ছোট বলতে 2/2। ঠিক আছে, কিন্তু 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করতে গেলে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ বেশ কিছু নিউমেরিক্যাল ক্যালকুলেশন সেখানে আমাদেরকে করতে হয়, বেশ কিছুগুলো স্টেপস লাগবে 3/3 ক্ষেত্রে।
2/2 তে সহজেই হয়ে যায়, চট করে হয়ে যায়। তো 3/3 এর ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে যে যদি আমি একটা প্র্যাকটিক্যাল হিন্টস হিসেবে বলছি, পরীক্ষাতে যদি ওইটা এসে থাকে 3/3, সেক্ষেত্রে আমাদের বিকল্প অঙ্ক কোনো প্রশ্নের সমাধান করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, রাদার দেন এইটাকে অ্যাটেন্ড করা। কারণ এইটা করতে গেলে একটু কসাসলি করতে হবে, অনেক নিউমেরিক্যাল ক্যালকুলেশন সেখানে ইনভলভড আছে, একটু সাবধানে করতে হবে যাতে ভুল না হয়ে যায়, আর একটু সময়ও লাগবে। সেই তুলনায় অন্য অঙ্কর ক্ষেত্রে সেই সময়টা হয়তো একটু কম লাগতে পারে, অন্য ছোট অঙ্ক করা যেতে পারে। নিশ্চয়ই এর সঙ্গে যখনই থাকবে বিকল্প অঙ্ক প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে? তো সেটা দেখে নিতে হবে। 2/2 এর ক্ষেত্রে এটা খুবই ছোট এবং খুবই সহজ, কিন্তু 3/3 এর ক্ষেত্রে একটু বড় হবে এবং একটু ধৈর্য ধরে করতে হবে, একটু সময় সাপেক্ষ, ঠিক আছে? তো যাই হোক, এটাকে একটা অঙ্ক নিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এইগুলোকে প্রয়োগ করব। আর একটা জিনিস, যে যখন আমরা এই অপারেশনগুলো, যেমন আমি বললাম রো এর ক্ষেত্রেও এবং কলামের ক্ষেত্রেও দুটো জায়গাতেই অ্যাপ্লাই করা যায়, পার্টিকুলার কোন একটা অঙ্ক যখন আমরা করব, তখন কিন্তু একই অঙ্কের ক্ষেত্রে একই সঙ্গে রো এবং কলাম এই দুটোর ক্ষেত্রেই কিন্তু এই প্রক্রিয়াগুলো প্রয়োগ করা যাবে না। অর্থাৎ কোনো অঙ্ক যদি আমি এলিমেন্টারি অপারেশন রো এর ক্ষেত্রে প্রয়োগ করে স্টার্ট করে থাকি, তাহলে অঙ্কটা শেষ অবধি এলিমেন্টারি অপারেশন শুধু রো এর ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবো। অর্থাৎ কোন স্টেপে রো এর ক্ষেত্রে প্রয়োগ করলাম, কোথাও আবার কলামের জন্য করলাম, সেটা কিন্তু চলবে না। যে কোনো এক রকমের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবো, হয় রো এর ক্ষেত্রে অথবা কলামের ক্ষেত্রে। তাহলে যেভাবে অঙ্কটা শুরু করব, অঙ্কটা শেষ হওয়া অবধি ওইভাবেই আমাদেরকে করে করে যেতে হবে। এবারে কিভাবে এই স্টেপস গুলোকে কাজে লাগিয়ে অঙ্কটা করতে হবে, আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। এটা প্রশ্নমালা 3-এর অতি সংক্ষিপ্ত 5-এর 1-এর অঙ্ক। দেয়া আছে ম্যাট্রিক্সটা 3 4 2 3, এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে প্রাথমিক সারি রূপান্তরের সাহায্যে। অর্থাৎ এখানে যে প্রাথমিক রূপান্তরের প্রক্রিয়াগুলো কাজে লাগাতে হবে, সেগুলো সারির ক্ষেত্রে অর্থাৎ রো এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, স্তম্ভের ক্ষেত্রে বা কলামের ক্ষেত্রে করা যাবে না, ঠিক আছে? তো কিভাবে অঙ্কটা করব দেখো। এই অঙ্কগুলোকে স্টার্ট করার সময় এইটাকে আমরা এইভাবে লিখব। কিভাবে লিখছি দেখো, প্রথমে বাঁ দিকে এই ম্যাট্রিক্সটাই রাখবে 3 4 2 3 ইকুয়াল টু এইটাকে লিখব a ইনটু i, i মানে 1 0 0 1। যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা জানি একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই থাকে, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে যেরকম হয়, কোনো ম্যাট্রিক্সকে একক ম্যাট্রিক্স, ওই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ওই ম্যাট্রিক্সটাকে কোনো একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যেটা ছিল সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আমাদের এইদিকে এ ম্যাট্রিক্স মানে এইটা, ডান দিকে আমরা এই ম্যাট্রিক্সটা না লিখে ওর নামটা লিখলাম এ। তো এ কে যদি এটা একক ম্যাট্রিক্স দ্বিতীয় ক্রমের, যেহেতু এটা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স ছিল, তাহলে ওকে যদি i দিয়ে গুণ করি তাহলে একই রইল। কাজে এই ম্যাট্রিক্সটা সমান a ইনটু এইটা আমরা লিখতেই পারি, ঠিক আছে? এইবারে নিয়ম কি করব কিভাবে না, এইবারে আমাদের ওই সারি প্রাথমিক সারি রূপান্তরগুলোকে প্রয়োগ করে করে এই বাঁ দিকের ম্যাট্রিক্সটাকে আমাদের এই আকারে নিয়ে আসতে হবে, i ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর ডান দিকটা তো যে প্রক্রিয়াটা বাঁ দিকের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রয়োগ করলাম, ঠিক সেই একই প্রক্রিয়া একই সঙ্গে এই দিকের এই i ম্যাট্রিক্সটার উপরও প্রয়োগ করে করে যাব। করতে করতে গিয়ে লাস্টে ধরো এখানে একটা ম্যাট্রিক্স এলো কিছু, তার সঙ্গে a গুণ করে বাঁ দিকে দেখতে পাচ্ছি কি এসছে না i। এবার আমরা কি বলেছিলাম না, কোনো একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্সকে গুণ করলে কত আসে, i। তার মানে যখন এর সঙ্গে এই ম্যাট্রিক্সটা গুণ হচ্ছে, গুণ করে যদি এইটা i চলে আসে, তার মানে এইখানে যে ম্যাট্রিক্সটা আমি এর সঙ্গে গুণ করলাম ওইটাই কি না, ওইটাই এর বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্রাথমিক রূপান্তরগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে এই বাঁ দিকের ম্যাট্রিক্সটাকে 1 0 0 1 এ নিয়ে আসা। যেহেতু এটা 2/2 আছে সেই জন্য 1 0 0 1। যদি এটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স থাকতো তাহলে এইটাকে আমাদেরকে চেঞ্জ করে এই আকারে নিয়ে আসতে হতো, রিডিউস করে করে ওই প্রাথমিক রূপান্তরগুলোকে কাজে লাগিয়ে, ঠিক আছে? এবারে দেখো এইখানে আমাকে 4টে এলিমেন্ট ছিল, তাদেরকে চেঞ্জ করে এইটা আনছি। 3/3 তে 9টা এলিমেন্ট থাকবে, তাদেরকে চেঞ্জ করে এই আকারে আনতে হবে।
তো 4টে এলিমেন্টকে রিডিউস করার চেয়ে 9টা এলিমেন্টকে যখনই আমরা রিডিউস করতে যাব ন্যাচারালি একটু বেশি সময় লাগবে, একটু বেশি স্টেপস হবে। সেই কারণের জন্যই বললাম যে থার্ড অর্ডারের ক্ষেত্রে এইটা একটু বড় হবে, একটু দীর্ঘ হবে, একটু সময় লাগবে। আর ক্যালকুলেশনসগুলো যেহেতু ফ্র্যাকশন আসে অনেক সময়ই সেগুলো একটু ঠিকমতো করতে হবে। এবার ফ্র্যাকশনের ক্যালকুলেশনের জন্য সময় ন্যাচারালি একটু বেশি লাগে, ঠিক আছে। এবারে দেখো এই রূপান্তরগুলোকে কিভাবে এখানে কাজে লাগাবো, প্রাথমিক রূপান্তরকে দিয়ে এই অঙ্কটা কমপ্লিট করব। তাহলে প্রথমেই আমরা এই অঙ্কটাকে এইভাবে লিখে নেব। লিখে নেওয়ার পর আমাদেরকে দেখতে হবে তাহলে কি না এইটাকে 1, এইটাকে 0, এইটাকে 0 আর এইটা 1 এই আকারে ট্রান্সফার করতে হবে, এটা ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। দেখো কিভাবে হবে। আমাদের প্রথমে এইখানটাকে 1 করতে হবে। তো দেখো আমরা যদি r1 টাকে এইভাবে রিপ্লেস করি r1 r2 অর্থাৎ সেকেন্ড রোটাকে এখানে থেকে মাইনাস করি, তাহলে আমার এইটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। একসঙ্গে একটা করে করে এলিমেন্ট আমরা মিলিয়ে মিলিয়ে যাব, সবগুলোকে একসঙ্গে মেলাতে যাব না, মেলাতে গেলে অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে প্রথমে এইটাকে 1 করি, তাহলে তার জন্য এইটাকে কাজে লাগালাম। তাহলে এইটা থেকে এইগুলো বিয়োগ করলে 3 - 2 1, 4 - 3 1, সেকেন্ডটা কিছু করিনি, শুধু 1 কে রিডিউস করেছি r1 কে, তাহলে r1 টা হয়ে গেল। এবার ঠিক একই এই জিনিসটা এর ক্ষেত্রেও প্রয়োগ করব। তাহলে এই উপরেরগুলো থেকে নিচেরগুলো বিয়োগ, তাহলে 1 - 0 1, 0 - 1 মানে -1, সেকেন্ডটা যেমন আছে থাকলো। এইবারে নেক্সট করব কি এই 1 এর নিচেটা আমাদেরকে 0 করতে হবে। তো দেখো নিচে আছে 2, উপরে আছে 1, কি করলে 0 হয় না এইটাকে যদি 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করি তাহলেই দেখো ওই জিনিসটা আমাদের চলে আসবে, ঠিক আছে। তাহলে এইবারে নেক্সট আমরা r2 টাকে চেঞ্জ করছি r2 - 2r1 দিয়ে, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট রোকে 2 দিয়ে গুণ করে সেকেন্ড থেকে বিয়োগ করছি যাতে এইখানটা 0 হয়ে যায়। তাহলে একে প্রথমটা যেমন আছে রইলো, একে 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করছি, তাহলে এটা 2, 2 - 2 0, একে 2 দিয়ে গুণ করলে 2, 3 - 2 মানে 1, ঠিক আছে। ঠিক একই কাজ এদিকেও করো, শুধু সেকেন্ড রোটা চেঞ্জ হয়েছে, তাহলে ফার্স্টটা যেমন আছে লিখে দিলাম। এবার দেখো এখান থেকে একে 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি, তাহলে একে 2 দিয়ে গুণ করলে 2, 0 - 2 তার মানে -2, একে 2 দিয়ে গুণ করলে -2, তাহলে 1 - -2 তাহলে +2 হয়ে গেল, তার মানে 3, ঠিক আছে। এবারে নেক্সট কাজ কি আমার না এইটাকে 0 করা। দেখো কিভাবে আসবে না r1 থেকে যদি r2 টাকে মাইনাস করে দিই তাহলে ওইটা 0 চলে আসে। তাহলে এইবারে আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে r1 টাকে আবার চেঞ্জ করছি এইভাবে r1 - r2 দিয়ে, তাহলে কি এলো 1 - 0 মানে 1 আর 1 - 1 মানে 0, সেকেন্ডটা কিছু করিনি রইলো। ঠিক একই কাজ এখানেও করো, r1 থেকে r2 টা বিয়োগ করো, 1 - -2 মানে 3, -1 - 3 মানে -4, -4 আর এটা -2 3। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা a এর সঙ্গে এই ম্যাট্রিক্সটা গুণ করলে i চলে আসছে, এটা একক ম্যাট্রিক্স। সুতরাং a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কত না এইটা। অতএব এখান থেকে লিখতে পারবো অতএব a ইনভার্স ইকুয়াল টু 3 -4 -2 3, এইটা হয়ে গেল এই ম্যাট্রিক্সটা একক এই বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়ার সাহায্যে এইভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব। তাহলে এখানে স্টেপস গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এইটাকে 1 0 0 1 এইগুলোতে নিয়ে আসতে হবে। তো প্রথমে এইটাকে 1 করব, তারপর এইটাকে 0, ঠিক আছে। তারপর আমরা এইটাকে 1 করব, তারপরে এইটাকে 0 করব। ওইভাবে পরপর করলেই আমাদের পুরো যেটা যে প্রক্রিয়াটা বাঁ দিকের ম্যাট্রিক্স হবে সেইটাই ডান দিকে করব। ওইভাবে এগোবে প্রত্যেকটা 2/2 এর অঙ্কের ক্ষেত্রে, দেখবে তোমার মিলে যাবে অঙ্কগুলো, কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি হবে, ছোটই হবে, বড় হবে না। কিন্তু 3/3 তে এই প্রক্রিয়াটা লাগাতে গেলে তোমাকে একটু ভেবে চিন্তে করতে হবে, দেখে দেখে কিভাবে এগুলো চেঞ্জ করা যায়, একটু সময় লাগবে, একটু ভেবে করতে হবে। কঠিন না কিন্তু বড় অঙ্কটাই, বড়র জন্যই আমি এইটা করতে মানা করছি যে পরীক্ষাতে এর অল্টারনেটিভ যেটা থাকবে সেইটা করার চেষ্টা করবে, না হলে 3/3 তে এটা করতে গেলে একটু বেশি সময় লাগবে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় প্রক্রিয়াটা চলে আসছি যে ওইটা কিভাবে হবে আর কিভাবে আমরা কাজে লাগাবো ওইটাকে। দ্বিতীয় প্রক্রিয়াটাতে বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে প্রথম আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্স যখন বর্গ ম্যাট্রিক্স দেয়া থাকবে তার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্সটা বের করব। প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে যে ওই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। কারণ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তবেই বিপরীত ম্যাট্রিক্স বেরোয়, সিঙ্গুলার হলে বেরোয় না। তাহলে ধরা যাক আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখছি A,
একটা থার্ড অর্ডারের লিখি, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা একটা থার্ড অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। তো প্রথমেই আমাদেরকে যেটা চেক করে নিতে হবে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট এ এর ভ্যালুটা 0 যেন না হয়। তো ধরা যাক ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে আমরা জানি সবাই, তাহলে সেইভাবে প্রথমেই এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নেব, করে দেখব যে 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে আমাদের উত্তর কি হবে না, লিখে দেব যেহেতু ডিটারমিনেন্ট a = 0, সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব নেই, আর কিছু করতে হবে না। এবারে যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 না আসে তখন আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার দিকে অগ্রসর হব। প্রথম কি করতে হবে না, প্রথমেই এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। এবারে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি জিনিস, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আমি এর আগের দিন একটা জিনিস বলেছিলাম যে ওই এক্সারসাইজে ছিল যখন গ্রামার পড়াচ্ছিলাম, বললাম ওইটা আমি এখন বলছি না, পরে বলবো যখন ম্যাট্রিক্সের ইনভার্স বের করব, তো সেইটা আজকে তোমাদের হয়ে যাবে। তো প্রথমেই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আমাদেরকে জানতে হবে কি না, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নোটেশন হচ্ছে অ্যাডজ এ, মানে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব না, যখন আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করেছিলাম তখন আমরা দুটো জিনিসের নাম বলেছিলাম, যে এই ম্যাট্রিক্সে 9টা এলিমেন্ট আছে এবং এই এলিমেন্টগুলোর প্রত্যেকটা এলিমেন্টের একটা করে মাইনর থাকবে, একটা করে কোফ্যাক্টর থাকবে, ঠিক আছে। তো মাইনর আর কোফ্যাক্টরটা কি জিনিস না, প্রথম হচ্ছে মাইনর। মাইনরটা কি বলেছিলাম না, যদি এ এর মাইনর বলি তাহলে এটা যে রোতে আছে আর যে কলামে আছে সেই দুটোকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ এইটা আর এইটা বাদ, তাহলে কি কি পড়ে রইল ই এর এইচ আই, এইটাকে আমরা বলছি এ এর মাইনর, ঠিক আছে। এবারে এ এর কোফ্যাক্টর কত হবে না, এই যে মাইনরটা বললাম এই মাইনরের আগে বলেছিলাম যে একটা -1 টু দি পাওয়ার দিতে হবে। কত পাওয়ার হবে না, যার আমরা কোফ্যাক্টর বের করতে চাইছি তার রো নাম্বার আর কলাম নাম্বারের টোটাল। এটার রো নাম্বার কত 1, কলাম নাম্বার কত 1, দুটো মিলে কত হলো 2, সেইটা -1 এর পাওয়ারে চলে যাবে, তার সঙ্গে এই মাইনরটা, ঠিক আছে, ই এফ এইচ আই। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের এই এর কোফ্যাক্টর। ঠিক একই রকম ভাবে বি বা সি এর কোফ্যাক্টর আমরা বের করতে পারি। তো বি এর যদি কোফ্যাক্টর বলি তো প্রথমে বি এর মাইনরটা আমাদেরকে লিখে নিতে হবে, অর্থাৎ বিটা যে রোতে আছে আর যে কলামে আছে সেইগুলো বাদ, তাহলে এইটা বাদ এইটা বাদ, কি কি রইল ডি জি এফ আই, সামনে কি গুণ হবে -1, সেই -1 এর একটা পাওয়ার দিতে হবে। কত পাওয়ার, বিটা কত নম্বর রোয়ে আছে 1, কলাম কত 2, 1 + 2 3, অর্থাৎ এইটা এই। তাহলে এখন দেখতে পাচ্ছি মাইনর এবং কোফ্যাক্টর এই দুটোই একই, শুধুমাত্র চিহ্নটা দেখো আলাদা হবে। যদি রো আর কলাম মিলে জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মাইনর এবং কোফ্যাক্টর সেম হবে, আর যদি রো আর কলাম নাম্বার মিলে বিজোড় হয় সেক্ষেত্রে মাইনর এবং কোফ্যাক্টরের নিউমেরিক্যালি সেম হবে, সাইনটা শুধু অপোজিট হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর এবং মাইনর বের করতে পারবো। এইবারে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে সেইটা আমরা লিখছি, দেখো। এবারে এই এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে লিখতে হবে দেখো। শুধু একটাই জিনিস মনে রাখতে হবে যে এখানে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে রিপ্লেস করতে হবে ওদের কোফ্যাক্টর দিয়ে, এবং ওই কোফ্যাক্টরগুলোকে লিখে যে ম্যাট্রিক্সটা পাবো তাকে ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ রো কলাম ইন্টারচেঞ্জ। অর্থাৎ এক কথায় বলতে গেলে খুব সহজভাবে যে এখানে যে 9টা এলিমেন্ট আছে সেই 9টা এলিমেন্টের জায়গায় তাদের কোফ্যাক্টরগুলোকে লিখবো, আর ট্রান্সপোজ করার অর্থ রোয়ে যে এলিমেন্টগুলো আছে তাদের কোফ্যাক্টরগুলোকে কলামে লিখবো, অর্থাৎ এ বি সি এর কোফ্যাক্টরগুলো ফার্স্ট কলামে, ডি ই এফ এর কোফ্যাক্টরগুলো সেকেন্ড কলামে, আর জি এইচ আই এর কোফ্যাক্টরগুলো থার্ড কলামে, ঠিক আছে। তাহলে আমি সেইভাবে যদি লিখি তাহলে কি আসছে এখানে না, প্রথমে এ এর কোফ্যাক্টর, তাহলে এ এর কোফ্যাক্টরটা পজিটিভ হবে কারণ এ রো নাম্বার 1 কলাম নাম্বার 1, 2 জোড় এলে পজিটিভ। কোনটা এটা যে রোতে আছে কলাম আছে বাদ দিয়ে দাও, তাহলে এইটা এইটা বাদ, তাহলে কি কি রইল ই এফ এইচ আই। সেকেন্ড বি এর কোফ্যাক্টরটা নেগেটিভ আসবে, এইটা আর এইটা বাদ, তাহলে কি কি এলো ডি এফ জি আই।
তারপর এখানে সি এরটা, এইটা বাদ তাহলে ডি ই জি এইচ, ঠিক আছে। তারপরে ডি এর কোফ্যাক্টরটা এখানে সেকেন্ড কলামে স্টার্ট করব, এবার প্লাস মাইনাস প্লাস, তাহলে তারপরেটা আবার মাইনাস হবে। ডি এর জন্য এইটা বাদ তাহলে বি সি এইচ আই, ঠিক একই রকম ভাবে ই এরটা এখানে প্লাস হবে, এইটা বাদ তাহলে এ সি জি আই, তারপরেটা আবার মাইনাসে, এফ এরটা এটা বাদ এ বি জি এইচ, তারপর এখানে জি এরটা এইটা বাদ বি সি ই এফ, তারপর আবার মাইনাসে, এইচ এরটা এইটা বাদ তাহলে এ সি ডি এফ, তারপর এটা আবার প্লাসে, আই এরটা এইটা বাদ এ বি ডি ই। এইবার এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবার পরের স্টেপটাই কি করতে হবে না, এখানে তো আমি এইগুলো লিখেছি, এবারে এইটার তো প্রত্যেকটা এক একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, তাহলে পরের স্টেপে এই ভ্যালুগুলোকে তোমাকে বের করে দিতে হবে, ঠিক আছে। যেমন ধরো এইটার ভ্যালু কত, ইআই মাইনাস এইচ এফ, এখানটায় ডিআই মাইনাস জিএফ, তারপর একটা ডিএইচ মাইনাস ইজি, এইভাবে প্রত্যেকটা ভ্যালুগুলো বের করে দেবে। এবারে এখানে আমি যেহেতু সিম্বলিক্যালি লিখেছি এবিসি ইত্যাদি করে, তো যেখানে এলিমেন্টগুলোর ভ্যালুগুলোর নাম্বারে দেয়া থাকবে, সংখ্যায় দেয়া থাকবে, সেখানে এইগুলো সব মিলিয়ে একটা করে সংখ্যা চলে আসবে। তাহলে এইভাবে প্রত্যেকটার মানগুলো বের করে দিয়ে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। এবারে এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যদি আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করি, এই ডিটারমিনেন্টটার নাম হচ্ছে অ্যাডজুগেট ডিটারমিনেন্ট, যেটা আমি এর আগের দিন বলেছিলাম যে পরের দিন যেটা পড়াবো তার মধ্যেই ওইটা আমরা পেয়ে যাব, ওই জন্য ওইখানে আলাদা করে আমি বলিনি। তাহলে এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এলো, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি ডিটারমিনেন্টের আকারে লেখা হয়, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেট না দিয়ে দুটো দাগের মধ্যে যেভাবে ডিটারমিনেন্ট লিখি সেইভাবে লেখা হয়, তাহলে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট আকারটার নাম হয়ে যাবে অ্যাডজুগেট ডিটারমিনেন্ট, ঠিক আছে। এবারে প্রথমে তুমি ধরো ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করেছিলে, 0 আসেনি, তখন তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল। এইবারে এই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স লেখার ফর্মুলা কি না, এ ইনভার্স হবে 1 বাই ডিটারমিনেন্ট এ ইনটু অ্যাডজয়েন্ট এ। অর্থাৎ এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বেরোলো, সাপোজ মনে করো ডিটারমিনেন্ট এটা তোমার 10 এসেছিল, তাহলে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার আগে বাইরে 1 এর 10 লিখে ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে দেবে, তাহলেই তোমার ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এই যে 1 বাই ডিটারমিনেন্ট এ লিখছি, সেই কারণের জন্য এই ডিটারমিনেন্ট এটা যদি 0 হয়ে যেত, তো 1 বাই 0 তো কি হয়ে যায়, অসংজ্ঞাত, আনডিফাইন্ড, ওটা হতো না। সেই কারণের জন্য ইনভার্স বের হবে না যদি ডিটারমিনেন্ট এটা 0 হয়ে যায়, কারণ ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব, তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, ইনভার্স বের করার ফর্মুলা 1 বাই ডিটারমিনেন্ট এ ইনটু অ্যাডজয়েন্ট এ, এইটা লিখলেই আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এবার একটা অঙ্ক লিখে দেখা যাক যে কিভাবে এটা আমরা ক্যালকুলেট করছি। দীর্ঘর 1 এর 6 এর অঙ্কটা, এ ম্যাট্রিক্সটা দেয়া আছে এইটা, এর বিপরীত ম্যাট্রিক্স আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই দেখতে হবে যে বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে কিনা। ওই জন্য প্রথমেই আমাদেরকে এই এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নিতে হবে। ডিটারমিনেন্ট ভ্যালুটা নরমালি যেরকম আমরা বের করি সেই অনুযায়ী ফার্স্ট ওয়েট টার্মে আমি বের করছি, তাহলে 1 ইনটু 4 6 1 মাইনাস 2, সেকেন্ডটা নেগেটিভ হয় মাইনাস 2, তখন 2 1 6 মাইনাস 2, থার্ডটা আবার প্লাস, তাহলে মাইনাস 1 ইনটু এইটা আবার 2 4 1 1 ইকুয়াল টু 1 ইনটু মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 2 ইনটু মাইনাস 4 মাইনাস 6 প্লাস মাইনাসে মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 14, এটা মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 10 ইনটু মাইনাস 2, তার মানে প্লাস 20, আর এটা 2 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল 2, তাহলে 20 আর 2 22 থেকে 14 গেলে 8,
এইটা হলো আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা যেটা আছে সেটা শূন্য নয়। তো শূন্য নয়, কাজেই আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। এইবারে তার জন্য আমাদেরকে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে না অ্যাডজ এ। প্রথমেই একটু বড় ম্যাট্রিক্সের চিহ্নটা দেবেন যাতে এইগুলো সব লিখতে কোনো অসুবিধে না হয় আমাদের, ঠিক আছে? আমি একটু বড় করে দিচ্ছি। এইটাতে চাইলে তুমি নিজের এখানে মেন্টালি হিসেব করেও লিখতে পারো, গুণ করে করে ডাইরেক্ট সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট গুলোর ভ্যালু বের করে একেবারে, কিন্তু তাতে করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে গোটা অঙ্কটাই ভুল হয়ে যাবে। সেই জন্য একটু লিখে নেবে, 1 মিনিট হয়তো সময় এক্সট্রা লাগবে, কিন্তু তাতে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে 1 এর কোফ্যাক্টর এখানে লিখব 4 6 1 মাইনাস, সেকেন্ডটা নেগেটিভ হয় 2 6 1 মাইনাস, থার্ডের আবার পজিটিভ হবে 2 4 1 1। ফার্স্ট রো এর গুলো এখানে, সেকেন্ড রো এর গুলো এখানে, প্লাস মাইনাস প্লাস, তারপরেটা আবার মাইনাস, এইটা বাদ তাহলে 2 মাইনাস 1 1 মাইনাস 2, তারপরেটা আবার প্লাস, 4 এইটা বাদ তাহলে 1 মাইনাস 1 1 মাইনাস 2, তারপরেরটা আবার মাইনাস, এইটা বাদ তাহলে 1 2 1 1 1 2 1 1, তারপরেরটা আবার প্লাস, কাট এ থার্ড রো এর গুলো এখানে, এইটা বাদ তাহলে 2 মাইনাস 1 4 6, তারপরেরটা আবার মাইনাস, এইটা বাদ তাহলে 1 2 মাইনাস 1 6, তারপরেটা আবার প্লাস, এইটা বাদ তাহলে 1 2 2 4। এবার সেকেন্ড স্টেপে এই ভ্যালুগুলোকে আমাদেরকে বের করে দিতে হবে, ঠিক আছে? বের করে এখানে লিখছি। এইটার ভ্যালু কত হবে মাইনাস 8, ঠিক আছে, মাইনাস 6, এটা মাইনাস 4 মাইনাস 6, তারপরেরটা 2 মাইনাস 4, এটা মাইনাস 4 মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1, তারপরেরটা মাইনাস 2 মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1, তারপরেরটা 1 মাইনাস 2, এইটা 12 মাইনাস মাইনাস 4 means প্লাস 4, তারপরেরটা 6 মাইনাস মাইনাস 2 মানে প্লাস 2, তারপরেরটা 4 মাইনাস 4, ঠিক আছে? এবারে এগুলো যোগ বিয়োগটা করে ঠিক করে দাও, মাইনাস 14 মাইনাস 10, সামনে মাইনাস তাহলে প্লাস 10, 2 মাইনাস 4 মাইনাস 2, মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3, সামনে মাইনাস তাহলে প্লাস 3, মাইনাস 2 প্লাস 1 means মাইনাস 1, 1 মাইনাস 2 মাইনাস 1, সামনে মাইনাস তাহলে প্লাস হয়ে গেল 12 প্লাস 4 16, 6 প্লাস 2 মাইনাস 8, 4 মাইনাস 4 0। তাহলে এইটা চলে এলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। এরপর কি লিখবো, therefore a ইনভার্স ফর্মুলা হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট a ইনটু অ্যাডজয়েন্ট a। তাহলে এবারে 1 বাই ডিটারমিনেন্ট এটা কত 1 বাই 8, এইটা আগে দিয়ে দাও, ইনটু এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত মাইনাস 14 10 মাইনাস 2 3 মাইনাস 1 1 16 মাইনাস 8 0, ঠিক আছে? তাহলে এইটা চলে এলো আমাদের a ইনভার্সটা। তাহলে প্রথমেই আমরা যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে, আগে দেখে নিতে হবে যে ওই ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব আছে কিনা। তার জন্য প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব, করে দেখব ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 কিনা। যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 না হয় তাহলে আমরা নেক্সট স্টেপ হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। কিভাবে না, প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্লেস করব ওদের কোফ্যাক্টর দিয়ে, আর রো এর এলিমেন্টের কোফ্যাক্টরগুলোকে কলামে লিখব, করে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো।
তারপর এ ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে 1/ডিটারমিনেন্ট এ ইনটু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু, এবারে বসাবো ভ্যালুগুলো 1/8 ইনটু এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। এবারে এই যে 8 1/8 আছে, তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো যদি দেখো ভেতরের এলিমেন্টগুলোর প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলেই ওই 8টাকে ভেতরে ঢোকাবে, না হলে শুধু শুধু ওই 8টাকে ভেতরে ঢুকিয়ে লাভ নেই, কারণ এইগুলোর বেশিরভাগই যদি ভগ্নাংশ হয়ে যায় তাহলে আর ঢুকিয়ে লাভ নেই। তার থেকে বেটার এইটা তুমি বাইরে রেখে দাও 1/, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। এবার এই ইনভার্স ম্যাট্রিক্সটা কাজে কোথায় লাগবে না, এই ইনভার্স ম্যাট্রিক্সটাকে প্রয়োগ করে আমরা যেরকম ক্রেমার্স রুল দিয়ে কতগুলো সহসমীকরণকে সমাধান করেছিলাম, ঠিক একইভাবে এই ইনভার্স ম্যাট্রিক্সকে কাজে লাগিয়েও আমাদের সহসমীকরণ সমাধান করা যায়, যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো আগে তোমরা এই ইনভার্স বের করাটা প্র্যাকটিস করে নাও। আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে কিভাবে সহসমীকরণ সমাধান করা যায় ম্যাট্রিক্সের সাহায্যে সেইটা দেখাবো। আর কতগুলো নিয়ম আছে, আরও কতগুলো ধরনের অঙ্ক আছে যেগুলো ইনভার্সের সঙ্গে রিলেটেড, সেই অঙ্কগুলোর আমরা আলোচনা করব। এখন আমি এই ইনভার্সের কতগুলো ধর্ম আছে ম্যাট্রিক্সের সেইগুলো বলে দিই, তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্সের ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এবার যেগুলো ধর্মের কথা বলছিলাম, যে কোনো ধরা যাক দুটো ম্যাট্রিক্স আছে এ আর বি, দুটোই বর্গ ম্যাট্রিক্স এবং এ ইন্টু বি এই গুণটা করা যায়, ঠিক আছে? তো যদি দুটো ম্যাট্রিক্সের গুণ করে তারপর তার ইনভার্স বের করা হয়, কি দেখা যাবে না, দুটো ম্যাট্রিক্সের গুণের ইনভার্স ইকুয়াল টু দুটো ম্যাট্রিক্সের ইনভার্সের গুণ কিন্তু বিপরীত ক্রমে, অর্থাৎ a ইনটু বি হোল ইনভার্স ইকুয়াল টু হবে বি ইনভার্স ইনটু a ইনভার্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা বাঁ দিকে ছিল তার ইনভার্সটা ডান দিকে চলে যাবে, যেটা ডান দিকে ছিল তার ইনভার্সটা বাঁ দিকে চলে আসবে। এটা হলো 1 নম্বর ধর্ম। 2 নম্বর কি না, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করে যদি তার ইনভার্স করা হয় আর ইনভার্স বের করে তার ট্রান্সপোজ করা হয়, অর্থাৎ রো কলাম ইন্টারচেঞ্জ করা হয়, দুটোই একই, অর্থাৎ এ ট্রান্সপোজের ইনভার্স আর এ ইনভার্সের ট্রান্সপোজ এই দুটো সমান হবে, ঠিক আছে? 3 নম্বর কি কাজে লাগে আমাদের, এগুলো অবজেক্টিভ কোশ্চেনে অনেক সময় প্রয়োজন হয় অঙ্ক করার ক্ষেত্রে এই থিওরিগুলো। যে কোনো একটা ম্যাট্রিক্স আর তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইনটু অ্যাডজয়েন্ট এ অথবা অ্যাডজয়েন্ট এ ইনটু এ, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সকে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করা হয় কত হবে না, ডিটারমিনেন্ট এ ইনটু আই, অর্থাৎ ধরা যাক কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, ঠিক আছে? এবার যাও দেয়া আছে ধরো ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স, এবারে এই ডিটারমিনেন্ট এটা তুমি বের করলে 3, তাহলে এখন আমি যদি বলি যে এর মান কত হবে অ্যাডজয়েন্ট এ ইনটু এ বা এ ইনটু অ্যাডজয়েন্ট এ, কত হবে না, এই থিওরি অনুযায়ী এটা হবে ডিটারমিনেন্ট a ইনটু i। তো i কি না, এটা যদি থার্ড অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে i হচ্ছে 1 0 0 0 1 0 আর 0 0 1, ঠিক আছে? তাহলে তাকে 3 দিয়ে গুণ করলে কত আসবে না 3 0 0 0 3 0 0 0 3, অর্থাৎ দেখো একটা ম্যাট্রিক্স আর তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গুণ করলে কি হবে, তার জন্য আমাদেরকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার প্রয়োজনই হচ্ছে না। শুধু যদি এই ফর্মুলাটা আমাদের জানা থাকে তাহলে খুব সহজেই আমরা বলে দিতে পারবো যে যে কোনো ম্যাট্রিক্স আর তার অ্যাডজয়েন্টটা গুণ করলে কি হবে, তাতে ম্যাট্রিক্সটা যেরকমই দেখতে হোক না কেন বর্গ ম্যাট্রিক্স হলেই হবে, ঠিক আছে? তাহলে যদি সেকেন্ড অর্ডারের হয় তাহলে ওই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে দিয়ে ওই ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে, কর্ণের যে উপাদানগুলো আছে তাকে গুণ করলেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এইটাও আমাদের অবজেক্টিভ প্রশ্নের সময় লাগে। আরেকটা কি, অনেক সময় কোনো একটা ম্যাট্রিক্স দেয়া থাকলো, দিয়ে বলা হলো যে এই ম্যাট্রিক্সের যে অ্যাডজুগেট ডিটারমিনেন্ট হবে, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হবে তার মানটা কত হবে, তার যদি মানটা বের করতে হয় কত হবে। তো এর জন্য আমাদেরকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার প্রয়োজন নেই, এখানেও একটা ফর্মুলা আছে কি না, যে কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হবে ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার n মাইনাস 1, nটা হচ্ছে a ম্যাট্রিক্সের ক্রম অর্থাৎ অর্ডার, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা যদি থার্ড অর্ডারের হয় অর্থাৎ 3টে রো 3টে কলামের হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্ট ভ্যালু হবে ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ স্কয়ার, ডিটারমিনেন্ট a এর স্কয়ার। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স না বের করেও ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু আমরা বের করতে পারবো এই ফর্মুলাটার সাহায্যে। এইগুলো আমাদের বিভিন্ন অবজেক্টিভ প্রশ্ন সমাধানের ক্ষেত্রে কাজে লাগে।
তো এই ধর্মগুলো এই ম্যাট্রিক্সের ইনভার্স আর ট্রান্সপোজের মনে রাখলে ওই ছোট ছোট অঙ্কগুলো অবজেক্টিভ কোশ্চেনগুলো করতে সুবিধা হবে। এর উপরে প্রশ্ন তোমাদের বইয়েও তোমরা পাবে, তোমরা সেগুলো দেখবে। তাহলে পরের দিন আমরা এই বিপরীত ম্যাট্রিক্সকে কাজে লাগিয়ে কি করে সহসমীকরণ সমাধান করতে হয় সেইটা আমরা আলোচনা করব।